আচ্ছা, আমাদের মডিউল দিয়ে আমরা শুরু করি। আমাদের এই মডিউলটা নিয়ে আলোচনা চলতেছিল। মডিউল 4 iOS 14 আপডেট, আইটিপি, অ্যাড ব্লকার এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং। চলেন একটা একটা শুরু করি। ফার্স্ট পার্টি এন্ড থার্ড পার্টি কুকি কি? এই দুইটা জিনিস আপনার শুধুমাত্র ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি দুইটা কুকি বুঝতে পারলেই হবে। আরো বেশ কিছু কুকি আছে। মূলত কুকি দুই প্রকার, ফার্স্ট পার্টি আর হচ্ছে আপনার থার্ড পার্টি। আর মাঝখানে পারসিস্টেন্ট আছে, আরো নানা রকম কুকি আছে, সেশন কুকি আছে। এগুলো সবগুলোই আপনার প্রায় ফার্স্ট পার্টি, সিমিলার টু ফার্স্ট পার্টি। তো কুকি জিনিসটা হচ্ছে আপনার কিছু কোড বা কিছু সংখ্যা, কিছু কোড বা পিস অফ কোড বলে আর কি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, আমাদের কাছে কি থাকে? আমাদের কাছে একটা কম্পিউটার থাকে, তাই না? আমরা একটা কম্পিউটার দেয়া, কথার কথা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে গেলাম। আমরা জীবনের প্রথম যদি এই ওয়েবসাইটের মধ্যে যাইতাম, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই, সেই ওয়েবসাইট আমাদেরকে কিছু কোড দেয়। এই জিনিসটা আবার এই জায়গায় সংরক্ষিত থাকে। আপনি যদি এখানে ক্লিক করেন, যে কুকি এন্ড সাইট ডাটা আছে না, এই যে ম্যানেজ অন ডিভাইস সাইট, এইগুলো হইতেছে মূলত কুকি। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই জিনিসটা মূলত কুকি, এবং এই জিনিসটা অন্যভাবে দেখা যায়। জিনিসটা এইভাবে দেখা যায়। আপনি যদি এখান থেকে ইন্সপেক্টে আসেন, ইন্সপেক্টে আসলে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে আসবেন। অ্যাপ্লিকেশন থেকে এই যে কুকিটা আছে না, এটা আমাদের ওয়েবসাইট, এবং এই সবগুলো হইতেছে কুকি। কুকি মূলত যে এইরকম, এই যে যা দেখতেছেন না, এগুলাই কুকি। এটা হচ্ছে গুগল অ্যাডস এর কুকি, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর কুকি, এইগুলো হইতে সবগুলা কুকি। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইট আমাদেরকে কিছু কোড দিল। কেন দেয় এটা? ওয়েবসাইট কোডগুলো আমাদেরকে এই জন্য দেয় যেন পরবর্তীতে আমাদেরকে চিনতে পারে। এখন আমি ওয়েবসাইটে গেলাম, এখান থেকে বের হয়ে গেলাম, আবার কোনো এক সময় ওয়েবসাইটের আমাদের দরকার পড়তে পারে না? তো পরবর্তীতে যখন যায়, তখন সে চিনতে পারে যে এই লোকটা তো আগে আমার কাছে একবার আসছে। তো এইটাই মূলত ফার্স্ট পার্টি কুকি। ফার্স্ট পার্টি কুকি হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট আমাদেরকে যে কুকিটা দেয় সেটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। হ্যাঁ, প্রত্যেকটা একটা ইউনিক আইডি দেয়। আপনার কুকির সাথে আমার আইডি, আমার কুকির কোনো মিল নাই, যেন সে চিনতে পারে। হ্যাঁ, এটা হইতেছে আপনার ফার্স্ট পার্টি কুকি। তো ফার্স্ট পার্টি কুকির আরো নানা রকম ধরন আছে, সেশন কুকি, পারসিস্টেন্ট, এগুলো না বুঝলেও চলবে। বাকি এই কুকিটা দেয় নানা কারণে। দেখেন, আমি যদি এইখানে এটা গেলাম, যাওয়ার পরে আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে দেখেন এই জায়গাটার মধ্যে 1 আসছে না? আমি যদি এখন কেটে দেই, এটা কেটে দেওয়ার পরে খেয়াল করেন, আমি যদি আবার ওয়েবসাইটগুলোর মধ্যে যাই, ওয়েবসাইট, তারপর গেলাম এখানে, এই দেখেন এই 1টা এখানে রয়ে গেছে, তাই না? এই জিনিসটা কিভাবে হয়েছে? কুকির কারণে হয়েছে। কুকি আমাদের ডাটাগুলো ধরে রাখে। বুঝতে পারছেন? আমি কোনো কারণে দেখবেন ফেসবুকে গেলে 2 রকম অপশন থাকে না, যে আপনি বাংলায় চালাইতে চান নাকি ইংরেজিতে চালাইতে চান। তো অনেকেই দেখবেন ফেসবুকটা বাংলা করে রাখে। তা আপনি পরবর্তীতে যখন সেম ব্রাউজার দিয়ে যখন আবার সেখানে যান, আবার যখন লগইন করেন, দেখবেন আপনারটা বাংলা হয়ে আছে, কিন্তু হয়ে থাকে না? যে কুকি এই জিনিসগুলো ধরে রাখে। ঠিক আছে? আপনি যদি ইংরেজিতে চালান, তাহলে দেখবেন এটা ইংরেজিতে হয়ে থাকে। এইগুলো হইতেছে আপনার কুকির কাজ, বা এটাকে আপনার পারসিস্টেন্ট কুকিও বলে। পারসিস্টেন্ট কুকির কাজ হইতেছে আপনার প্রিফারেন্স, মানে ব্যক্তিগত পছন্দ। আপনার ব্যক্তিগত পছন্দের জিনিসগুলোকে ধরে রাখে। আপনি একটা ওয়েবসাইটে গিয়ে একদম থিম পরিবর্তন করে ফেলাইলেন, আমাদের এটা থিম পরিবর্তন করতে পারি না? আমাদের ওয়েবসাইটে তো নানা রকম থিম ব্যবহার করতে পারি। এই যে আমি আমার ওয়েবসাইটের থিমটা পরিবর্তন করলাম, এগুলো কে ধরে রাখে? এগুলা এই যে কুকি জিনিসটা ধরে রাখে। বুঝতে পারছেন বিষয়গুলা? এখন এটা তো গেল ফার্স্ট পার্টি কুকি। আর থার্ড পার্টি কুকি হচ্ছে, আমরা এক কথায় যদি বলতে চাই, তাহলে ফার্স্ট পার্টি কুকি হচ্ছে আমি যে ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইট আমাকে কিছু কোড দেয়। ও আচ্ছা, এই কুকি জিনিসটা কিন্তু আপনার কম্পিউটারে সেভ হয়ে থাকে। কুকি জিনিসটা কিন্তু আপনার কম্পিউটারে কোথায় থাকে? সেভ হয়ে থাকে ব্রাউজারের মধ্যে। এই যে আমাদের ব্রাউজারে যদি যাই, তারপরে এখান থেকে পাসওয়ার্ড, হিস্টোরি, হিস্টোরি থেকে যাবেন। হিস্টোরিতে যাওয়ার পর কোন জায়গায় জানি থাকে এটা? বুকমার্কস লিস্টে, সেটিংস, সেটিংস কোথায়? আচ্ছা, সেটিংস, প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এই জায়গাটার মধ্যে কুকিগুলো থাকে। বুঝতে পারছেন?
এই যে থার্ড পার্টি কুকির মধ্যে যদি যাই, এখানে আপনার কুকিগুলা সংরক্ষিত থাকে। এখান থেকে আমরা কুকিগুলা টার্ন অন টার্ন অফ করতে পারি। মূলত আমরা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে যে কুকিটা ড্রপ করে সেটা আমাদের ব্রাউজারে থেকে যায়, ব্রাউজারে মূলত আমাদেরকে চিনতে পারে। এখন থার্ড পার্টি কুকি কোন জিনিস? থার্ড পার্টি কুকি হচ্ছে অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, গুগল, ওরা এক ধরনের কুকি প্রোভাইড করে। আমরা যখন কোনো একটা অ্যাডস এর মধ্যে ক্লিক করি, আমরা যদি এখানে আসলাম, খেয়াল করেন এই যে আসলাম এই জায়গাটার মধ্যে, এখানে আসার পরে মূলত এই যে দেখেন hostinger.com তারপরে /web hosting এতটুকু হইতেছে তার ওয়েবসাইটের ইউআরএল। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে ইউটিএম ক্যাম্পেইন দেখতেছেন না, এই সবটা হইতেছে কুকি। আমি যদি এটা কাইটাও দেই, দেখেন আমি কাইটা দিলাম না, এটা আমি আবার রিফ্রেশ করি, এই জিনিসটা পরিবর্তন হবে না, কারণ ওইটা আপনার ইউআরএল এর অংশই না, এই সম্পূর্ণটা ছিল কুকি, বুঝছেন? কিন্তু আমি যদি কথার কথা hostinger.com, আমি এতটুকু ওদের অ্যাড্রেসটা নিলাম, তারপরে এখান থেকে এটা সার্চ করি, দেখেন এখানে আর কিন্তু কোনো কিছু আসতেছে না। আমি যখন hostinger.com এ ঢুকলাম তখন কিন্তু এই জায়গায় কোনো কিছু আসতেছে, কোনো কিছু কিন্তু আসতেছে না। কিন্তু এইখানে আসার ফলে সে কিন্তু আমাকে একটা কুকি দিয়ে দিছে। hostinger.com এটা লিখে যখন আমি সার্চ করলাম, তারপর এখানে প্রবেশ করলাম, তখন hostinger.com আমাকে একটা কুকি দিছে, এটা হইতেছে আপনার ফার্স্ট পার্টি কুকি। কিন্তু যখন অ্যাডে ক্লিক করে ওদের ওয়েবসাইটে গেলাম, তখন আরেকটা কুকি দিছে, সেটা হইতেছে আমাদের থার্ড পার্টি কুকি। বুঝতে পারছেন কি বলছি? তার মানে আমরা অ্যাডে ক্লিক করে যেসব জায়গায় যাই, ল্যান্ডিং পেজে যখন ল্যান্ড করি, তখন যেই কুকিটা দেয় সেটা হইতেছে আমাদের থার্ড পার্টি কুকি। আর আমরা যখন ম্যানুয়ালি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই, সেই ওয়েবসাইট আমাদেরকে যে কুকিটা দেয় সেটা হইতেছে আমাদের ফার্স্ট পার্টি কুকি। এখন বিপত্তি বাড়ছে কি, ফার্স্ট পার্টি কুকি যেগুলা, ফার্স্ট পার্টি কুকির মধ্যে আমাদের ইনফরমেশন গুলা গচ্ছিত থাকে। যেমন আমরা আমাদের আপনার থিম, কি ধরনের থিম পছন্দ করি, আমাদের লগ ইন ইনফরমেশন গুলা, সেশন ইনফরমেশন গুলা, পারসিস্টেন্ট কুকি যেগুলা, এইগুলা সবকিছু আপনার ফার্স্ট পার্টি কুকির মধ্যে সংরক্ষিত থাকে। লগ ইন ইনফরমেশন গুলা থাকার কারণে এই যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন আমি আমার ওয়েবসাইটে ঢুকলাম, আমার ওয়েবসাইটের মধ্যে আমার লগ ইন করে ঢুকতে হয়েছে না, এই সবগুলো কিন্তু কুকি ধরে রাখছে। বুঝছেন কি বলছি? এই সব কিছু আপনার ফার্স্ট পার্টি কুকির মধ্যে থাকে। তো ফার্স্ট পার্টি কুকি, আমরা মডিউলটার মধ্যে আসি। এই তো গেল ফার্স্ট পার্টি কুকি আর হচ্ছে থার্ড পার্টি কুকি। এখন দ্বিতীয় লাইনটা দিয়ে খেয়াল করেন, iOS 14 আপডেট আইটিপি। iOS 14 আপডেট, iOS হইতেছে আপনার অ্যাপল কোম্পানির একটা টেকনোলজি, বা ওদের যে কি বলে এটাকে, অ্যান্ড্রয়েড, না না অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড হইতেছে আপনার গুগলের ভার্সন, তাই না? iOS হইতেছে অ্যাপলের একটা ভার্সন আর কি, iOS 14, iOS 10। তো এদের যখন iOS 14 যখন নিয়ে আসছে, তখন ওরা বলতেছে যে একটা আপডেট নিয়ে আসছে, আপডেটের মধ্যে ওরা আইটিপি নামে একটা প্রযুক্তি ব্যবহার করছে। আইটিপিটা কিন্তু মূলত iOS 14 ওরাই মূলত এই প্রযুক্তিটা বের করছে, বুঝছেন? এর আগে এই প্রযুক্তিটা ছিল না। এটার মূল ফুল ফর্ম হইতেছে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। ওরা বলতেছে যারা iOS এর ডিভাইসগুলো ব্যবহার করবে, অর্থাৎ আইফোন কোম্পানির যে মোবাইল আছে, অথবা আইফোনের যে আপনার ট্যাব আছে, অথবা ম্যাকবুক আছে, এগুলো যারা ব্যবহার করবে, এগুলো ব্যবহার করার পরে আপনি মনে করেন আমাদের এটা তো উইন্ডোজ, তাই না? আমার কম্পিউটারটা উইন্ডোজ না, আমি যদি এটা ম্যাক ব্যবহার করতাম, ম্যাক ব্যবহার করার ফলে তারপর কোনো কারণে আমি একটা ওয়েবসাইটের মধ্যে গেলাম, ওয়েবসাইটের মধ্যে গেলে তারপর যে কুকিটা ড্রপ করতো, কুকিটা আমাদের ব্রাউজারে হিস্টোরিতে থাকে না? iOS 14 আপডেট আনার পরে তারা বলতেছে যে আমরা ফার্স্ট পার্টি কুকি ড্রপ করতে দিব, কিন্তু থার্ড পার্টি কুকি ড্রপ করতে দিব না। ফার্স্ট পার্টি কুকি থাকলে তো কোনো সমস্যা নাই, ফার্স্ট পার্টি কুকি থাকার কারণে আমাদেরই সুবিধা। কারণ এখানে যদি ফার্স্ট পার্টি কুকিগুলো না থাকতো, প্রত্যেকবার আমাদের ওয়েবসাইটে কিন্তু লগ ইন দেওয়া, মানে অ্যাডমিন দেওয়া লাগতো, তারপর পাসওয়ার্ড দেওয়া লাগতো, তারপরে কিন্তু আমরা ঢুকতে পারতাম, তাই না? কিন্তু থার্ড পার্টি কুকিগুলা আমরা মানে ড্রপ করতে দিব না। এটা হইতেছে iOS 14 বা আইটিপি একটা প্রযুক্তি। আইটিপি প্রযুক্তির মানে হইতেছে এটা, মানে ইংরেজি শব্দ শুনলে বুঝতে পারতেছেন, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। ওরা মূলত ট্র্যাকিংটারে প্রিভেন্ট করে। প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা না। ওরা কোনো ধরনের ট্র্যাকিং করতে দিবে না। তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে একটা কথা আছে, ব্রাউজার সেটিং, আচ্ছা এখানে এটা লেখা নাই। যাই হোক, মূলত iOS 14 আসার পরে ওরা বলতেছে যে অ্যাপল কোম্পানির যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো ব্যবহার করে কেউ যদি কোনো ওয়েবসাইটে ঢুকে, তাহলে ওয়েবসাইটের মধ্যে যে ফার্স্ট পার্টি কুকি আছে এটা ড্রপ করতে দিব, কিন্তু থার্ড পার্টি কুকি যেগুলো আছে আপনার ফেসবুক অথবা গুগল যে কুকিগুলো ড্রপ করে, সেই কুকিগুলো আমরা ড্রপ করতে দিব না। আর এই কুকিগুলো ড্রপ করতে না দেওয়ার কারণে
এতে করে কিন্তু ফেসবুকের বা আপনার গুগলের অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্ম আছে ওদের বিশাল বড় একটা ক্ষতি, কারণ ওরা এই ধরনের কুকি ড্রপ না করলে ওরা ট্র্যাকই করতে পারবে না, বুঝতে পারছেন? তো এটা বিশাল একটা ঝামেলা না? মূলত এই ঝামেলাটার কারণেই পরবর্তীতে ইন্ট্রোডাকশন টু সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্ম বা কনভার্সন এপিআই একই জিনিস। সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই একই জিনিস। আমি একটা একটা করে আপনাদেরকে ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করলে আস্তে আস্তে সহজ হবে ইনশাল্লাহ। আমরা যদি একটা চিত্রের দিকে খেয়াল করি, এই যে দেখেন, মূলত ফার্স্ট পার্টি কুকি থাকার কারণে কি সুবিধা ছিল, আর সার্ভার সাইড ট্র্যাকিং মানে সার্ভার সাইড ট্র্যাকিং এর উৎপত্তিটা কেন হইলো আর কি। একটা ইউজার, এই যে দেখেন একটা ইউজার যখন একটা ওয়েবসাইটের মধ্যে আসে, একটা কম্পিউটার ব্যবহার করে না, এইটা মনে করেন যে একটা ব্রাউজার বা এটা হইতেছে একটা কম্পিউটার। ইউজার আসলো, কম্পিউটার নিল, কম্পিউটার নিয়ে তারপরে একটা ওয়েবসাইটের মধ্যে আসলো। ওয়েবসাইটের মধ্যে আসার পর সেই ওয়েবসাইট তাকে একটা কুকি ড্রপ করলো তার এই যে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ তার কম্পিউটারের মধ্যে। পরবর্তীতে সেই কুকিটা আপনার ওয়েবসাইট কুকি ড্রপ করলো, ওয়েবসাইট ফার্স্ট পার্টি কুকি ড্রপ করছে, এবং সেই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ থাকার কারণে তার ব্রাউজারের মধ্যে একটা থার্ড পার্টি কুকিও আসছে। তারপর সরাসরি এই কুকিগুলো, অর্থাৎ থার্ড পার্টি কুকি যেটা ছিল, থার্ড পার্টি কুকি তার কম্পিউটার থেকে এখান থেকে ফেসবুকের কাছে চলে গেছে, ঠিক আছে? কারণ ফেসবুক ওয়েবসাইটের মধ্যে একটা পিক্সেল সেটআপ করে রাখছে, যার ফলে এখানের তথ্যগুলো, এই ওয়েবসাইটের তথ্যগুলো সরাসরি ফেসবুকের কাছে চলে যাইতো আগে, যখন আপনার থার্ড পার্টি কুকিগুলো খুব ইজিলি আপনার ওয়েবসাইট থেকে প্ল্যাটফর্মে যাইতে পারতো। কিন্তু যখন আপনার কেউ একজন আইফোনের ডিভাইসগুলো ব্যবহার করতেছে, আইফোনের ডিভাইস ব্যবহার করে সাফারি ব্রাউজার, তারপরে মনে করেন যে আইওএস যে মোবাইলগুলো আছে এটা ব্যবহার করতেছে, মোবাইল ব্যবহার করার ফলে এখন ওয়েবসাইটের মধ্যে আসছে, ওয়েবসাইটের মধ্যে আসার পরে ফার্স্ট পার্টি কুকিটা এই জায়গায় রয়ে যাইতেছে, কিন্তু ট্র্যাকিং করার জন্য তো থার্ড পার্টি কুকি প্রয়োজন, তাই না? থার্ড পার্টি কুকিটা সে আর ড্রপ করতে পারতেছে না, যার কারণে ফেসবুকের কাছে কিন্তু কোনো ডাটা যাইতেছে না। যাইতেছে কোন ডাটা? যায় না কিন্তু। যার ফলে আপনার এই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্ম। তখন আমরা করি কি, আগে ওয়েবসাইট থেকে সরাসরি ফেসবুক পিক্সেলের থ্রুতে ডাটা নিয়ে যাইতো এখানে, কিন্তু এখন যেহেতু থার্ড পার্টি কুকি আর ড্রপ করতে পারতেছে না, এই জন্য ফেসবুক বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি এখান থেকে তথ্যগুলো নিব না, আমরা বরং তথ্যগুলো এই ক্লাউড সার্ভার থেকে নিব। আমরা আগে সরাসরি এই ওয়েবসাইটের তথ্যগুলো ফেসবুকে চলে যেত, কিন্তু এখন আমরা সেটাকে বিভিন্ন কনফিগার করে সেটাকে আমরা এই ক্লাউডে পাঠাই, ক্লাউড থেকে তারপর সেটা সার্ভারে যায়, বুঝতে পারছেন? মানে আগে সরাসরি ডাটাগুলো এখান থেকে সরাসরি ব্রাউজার থেকে আপনার ডাটাগুলো আদান প্রদান হইতো, কিন্তু ব্রাউজার থেকে আপনার এই iOS 14 আর নানান অ্যাড ব্লকার, তারপরে হচ্ছে নানান রকম এক্সটেনশনের কারণে আপনার থার্ড পার্টি কুকিগুলো ব্রাউজারে থাকতে পারে না, ব্রাউজারে থাকতে না পারার কারণে এখান থেকে ডাটাগুলো এই জায়গায় আসতে পারে না, তখন এটা আমরা ক্লাউডে পাঠাই, ক্লাউড থেকে আমরা এই জায়গায় কনফিগার করে পাঠাই। সব থিওরিক্যাল আলোচনা হইতেছে, সরাসরি দেখালে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে না, জিটিএম টিটিএম না, এটা হইতেছে কম্পিউটার, আর বলতেছে এই ব্রাউজারটা একই জিনিস, বুঝতে পারছেন? শুধুমাত্র এটা একই জিনিস, এটা ভিন্ন কোনো কিছু না। চিত্রটা দেওয়ার কারণে হয়তো একটু জটিলতা মনে হইতে পারে, একই জিনিস। অর্থাৎ ইউজার কম্পিউটার নিল, ওয়েবসাইটের মধ্যে আসলো, সেই ওয়েবসাইটের তথ্যগুলো মনে করেন যে আবার কম্পিউটারে চলে গেল, সেটা জিটিএম এর থ্রুতেও হইতে পারে, অন্য যে কোনো ভাবে হইতে পারে। জিটিএম এর থ্রুতেই তো আমরা সাধারণত করবো আর কি, ঠিক আছে? ওই যে দেখেন জিটিএম টা উপরে লেখা আছে, না না, এটা সার্ভার সাইড জিটিএম লেখা। তো এই তথ্যগুলো কম্পিউটার থেকে, কারণ কম্পিউটারের মধ্যে আগে আপনার থার্ড পার্টি কুকিগুলো সংরক্ষিত থাকতো, এখন এখান থেকে ডাটাগুলো ফেসবুক নিয়ে নিত, কিন্তু যেহেতু আপনার অ্যাড ব্লকারের কারণে এখান থেকে আর ফেসবুক থার্ড পার্টি কুকি নিতে পারতেছে না, তখন আমাদের ডাটাগুলো ক্লাউড সার্ভারে পাঠানো লাগে, এবং ক্লাউড থেকে সরাসরি এদিক থেকে এইভাবে পাঠানো লাগে। আচ্ছা, এই গেল আপনার এখান থেকে সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই, এই জন্য মূলত কনভার্সন এপিআই এর জন্ম। তারপর হচ্ছে সেটআপ সার্ভার সাইড ট্র্যাকিং, সেটআপ ডোমেইন, আচ্ছা বাইপাস। আচ্ছা চলেন এখন বাকি কাজগুলো আমরা করি। অ্যাড ব্লকারটা হইতেছে বিভিন্ন এক্সটেনশন থাকে, বুঝছেন? আমরা যদি এখানে অ্যাড ব্লকার ক্রোম এক্সটেনশনে যাই, এই দেখেন অ্যাড ব্লকার গুলো ব্যবহার করলে, সাধারণত অ্যাড ব্লকার গুলো মানুষ ব্যবহার করে যেন তার ব্রাউজারের মধ্যে কোনো অ্যাড না দেখায়। আপনাদের ক্লাস ভিডিওতে দেখানো হয়েছে যে অ্যাড ব্লকার ব্যবহার করার কারণে কিন্তু আপনার এই প্রথম আলোতে কোনো অ্যাড আসতেছিল না, মানে অ্যাড গুলার সে ব্লক করে দিতেছে। যখন একটা অ্যাডই প্লেস না হয়, মনে করেন আপনি ওয়েবসাইটের মধ্যে গেছেন, সেই যে ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাডই নাই, অ্যাডই যদি না থাকে তাহলে থার্ড পার্টি কুকি আসবে কোথা থেকে? থার্ড পার্টি কুকিগুলো আসেই তো অ্যাডের মাধ্যমে।
যখন ফেসবুকে একটা অ্যাড চালায় তখন সে একটা কুকি পাঠায়। তো যখন কোনো ব্রাউজারের মধ্যে অ্যাডই আসতেছে না, কোনো একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখাইতেছে না, তখন আপনার সেখানে কুকি থাকবে কিভাবে? কুকি তো এখানে আগেই নাই হয়ে গেছে না? এইভাবে মূলত অ্যাড ব্লকার গুলো আপনার থার্ড পার্টি কুকিকে প্রিভেন্ট করে বা থার্ড পার্টি কুকিগুলোকে আসতে দেয় না। এই হইতেছে আপনার অ্যাড ব্লকারের সমস্যা। আইটিবি তো হইতেছে মানে iOS 14 এর একটা আপনার টেকনোলজি, যে টেকনোলজি ব্যবহার করে ওরা মূলত থার্ড পার্টি কুকিগুলো নষ্ট করে দিতেছে। আর ব্রাউজার সেটিং হইতেছে এই যে আমাদের এখানে যে সেটিংটা আছে, একটু আগে আমরা যেটা বের করছিলাম, এখান থেকে সেটিং থেকে অনেকেই এই কাজটা করে। হ্যাঁ, অনেকেই করে কি, হুম, অ্যাড ব্লকার তো শুধুমাত্র আপনার ওয়েবসাইট, মানে অ্যাড ব্লকার মানুষ ব্যবহার করে যেন অ্যাড আমার সামনে না আসে। আপনার ওয়েবসাইটের মধ্যে তো কোনো অ্যাডই নাই। মনে করেন আপনি একটা, আপনার ওয়েবসাইটের মধ্যে তো আপনি আর বিজ্ঞাপন চালাইতেছেন না, বিজ্ঞাপন যারা চালাইতেছে তাদের সমস্যা। মনে করেন আমি অ্যাড ব্লকার কখন ব্যবহার করি? যখন আমার নানান রকম ওয়েবসাইটে যাওয়া লাগে, নানান রকম ওয়েবসাইটে যখন যাওয়া লাগে তখনই তো আমি অ্যাড ব্লকারটা ব্যবহার করি। আর আমি যে ওয়েবসাইটটা বানাইছি সেটার মধ্যে তো কোনো অ্যাডই নাই, এখানে তো অ্যাড ব্লকার ব্যবহার করার প্রশ্নই আসে না। বুঝতে পারছেন? অ্যাড ব্লকারটা আমরা তখনই ব্যবহার করি যখন নানান রকম অ্যাড আমার এখানে আসতে থাকে এবং আমি সেই অ্যাডগুলো থেকে বাঁচতে চাই, তখনই কিন্তু অ্যাড ব্লকারগুলো ব্যবহার করি। তারপরে হচ্ছে আপনার এই যে ব্লক থার্ড পার্টি কুকি, এই যে এই অপশনটা সবসময় মনে করেন এইভাবে থাকে, ব্লক থার্ড পার্টি কুকি ইনকগনিটো মোড, এটা ডিফল্ট ভাবে এভাবে থাকে। তো অনেকেই করে কি যে ব্লক থার্ড পার্টি কুকি এই জায়গাটার মধ্যে ক্লিক করে দেয়, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার থার্ড পার্টি কুকিগুলো এখান থেকে ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে মূলত শুধুমাত্র তখন আমাদের ব্রাউজারের মধ্যে ফার্স্ট পার্টি কুকিগুলাই খালি থাকে। কারণ ফার্স্ট পার্টি কুকিটা তো আমরা ট্র্যাক করতে পারি না। ব্রাউজারে আমরা করি কি, আমরা আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন এই ফার্স্ট পার্টি কুকিটাই মূলত আমরা ব্রাউজারের কাছে পাঠাই, বুঝছেন? সরি, ব্রাউজারের কাছে না, মানে ক্লাউড সার্ভারে পাঠাই। আমাদের কাছে এইরকম তথ্যগুলো থাকে, আমরা কোনো কারণে এখান থেকে তথ্যগুলো সরাসরি এই জায়গায় পাঠাইতে পারতেছি না, তখন আমাদের কাছে ফার্স্ট পার্টি কুকিটা আছে না এই জায়গায়, ফার্স্ট পার্টি কুকিতে নিয়ে তো কার কোনো সমস্যা নাই। তখন মূলত আমরা ক্লাউড সার্ভারের কাছে ফার্স্ট পার্টি কুকিটাই পাঠাই। আর ফার্স্ট পার্টি কুকিটা পরবর্তীতে সার্ভার সাইটের মাধ্যমে, সার্ভার সাইট ট্র্যাকিং করার মাধ্যমে সেটা ফেসবুকের কাছে যায়। তখন কিন্তু এটা আর থার্ড পার্টি কুকি থাকে না। বুঝছেন কি বলছি? আমাদের ফার্স্ট পার্টি কুকিটাই তখন এটা আপনার সার্ভারের মাধ্যমে যায়। এটার জন্য, এটা কনফিগার করার জন্য আমরা প্রথমেই আমাদের যে কন্টেইনারটা আছে কন্টেইনারের মধ্যে আসি। আসার পরে এই জায়গায় দেখেন সাধারণত মানে আমাদের এরকম একটা ব্রাউজার কন্টেইনার থাকে। পরবর্তী একটা ব্রাউজার, একটা কন্টেইনারের অধীনে আপনার, আমরা জানি একটা অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো কন্টেইনার করা যায়। তারপরে আমরা সার্ভার কন্টেইনার করার জন্য এই জায়গাটার মধ্যে আসি। এই জায়গায় আসার পরে একটা নাম দিয়ে দিই। নাম দেওয়ার পরে আগে তো আমরা ওয়েব থেকে করছিলাম তাই না? তারপর এটাকে সার্ভার থেকে করি। সার্ভার থেকে করার পর এখানে আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতেছি। আচ্ছা, দ্য কন্টেইনার নেম অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা শুধুমাত্র এতটুকু আমরা জমজম সার্ভার একটা নাম দিয়ে দিবেন শুধুমাত্র বোঝার জন্য, এটা সার্ভার কন্টেইনার, এটা বোঝার জন্য। এখান থেকে আমরা ব্রাউজার কন্টেইনার তৈরি করি আর এখান থেকে আমরা সার্ভার কন্টেইনার তৈরি করি। খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, আশা করি সামনে আরো ক্লিয়ার হবে, যদি এখনো স্পষ্ট হয়ে নেই, বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা ব্রাউজার কন্টেইনার আছে আর দুইটা সার্ভার কন্টেইনার, এটা একটা সার্ভার কন্টেইনার, এটা একটা সার্ভার কন্টেইনার। এটা দিয়ে আমি আগে কাজ করছিলাম, এখন এটা সম্পূর্ণ নতুন। আমরা যদি এখানে সার্ভার কন্টেইনারটার মধ্যে আসি, এখানে হয় সার্ভার কন্টেইনারটার মধ্যে মূলত আমাদের ব্রাউজার কন্টেইনারে যাই, জিটিএম যখন ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করছি, আমাদের ওয়েবসাইটের সমস্ত ডাটাগুলো জিটিএম এর কন্টেইনারে আসতেছিল না? মনে আছে আপনাদের? জিটিএম এর কন্টেইনারে কিন্তু আসতেছিল, ব্রাউজার কন্টেইনারে আসতেছিল। অর্থাৎ এটার মধ্যে ফার্স্ট পার্টি কুকিগুলো এই জায়গায় সংরক্ষিত থাকে আপনার ব্রাউজার কন্টেইনারের মধ্যে, বুঝছেন? এখন আমরা যে কাজটা করতেছি, আমরা এখন একটা সার্ভার কন্টেইনার তৈরি করলাম। তো সার্ভার কন্টেইনারটা আমরা তারপর একটা ক্লাউডের সাথে অ্যাড করি, যেরকম step.io, এটা হইতেছে একটা ক্লাউড। তো এখানে আমরা একটা কন্টেইনার তৈরি করি। কন্টেইনার কিভাবে তৈরি করা লাগে আপনারা জানেন। ড্যাশবোর্ডে আসার পরে এগুলো তো ভিডিওতে দেখানো হয়েছে, আমি এগুলো নতুন করে আর না দেখালাম, আপনারা বোর হইতে পারেন। তারপর এই জায়গাটার মধ্যে আসবেন, এখানে আসার পরে দেখেন এখানে আমাদের একটা কন্টেইনার তৈরি করা আছে। আমরা আরেকটা কন্টেইনার, এরকম আরো বেশ কিছু কন্টেইনার তৈরি করতে পারি। একটা কন্টেইনার তৈরি করার জন্য একটা নাম দেওয়া লাগে, যেমন এই জায়গায় আমরা নাম দেই সার্ভার
এবং এই জায়গাটার মধ্যে কন্টেইনার কনফিগারেশন, এখানের মধ্যে আমাদের এই যে আমাদের সার্ভার কন্টেইনার যেটা আছে, কন্টেইনার এই জায়গাটার মধ্যে আসি। এখানে আসার পরে ম্যানুয়াল এই বাটনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আমরা কোডটা পাই, কোডটা এখান থেকে ক্লিক করে কপি করে এই জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে একটা কাছাকাছি জায়গায় একটা দিয়ে দিবেন, ইন্ডিয়ার সার্ভারটা দিয়ে দিলাম এই জায়গায়। তারপর ক্রিয়েট কন্টেইনার, ফ্রি প্ল্যান নিলাম, ফ্রি প্ল্যান থেকে কন্টিনিউ উইথ ফ্রি। তারপর হচ্ছে ব্যাক টু জিটিএম কন্টিনিউ। আচ্ছা, এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন আমাদের দুইটা কন্টেইনার হলো, তাই না? আমাদের আগে একটা কন্টেইনার ছিল জমজম সার্ভার, এটা আগে করছিলাম। এটা আমাদের রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। এখানে দেখেন 1000 রিকোয়েস্ট ফ্রি দেয় না আমাদেরকে? 1000 রিকোয়েস্ট ফ্রি দেয়। কিন্তু রিকোয়েস্ট গুলো হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে যাই, ওয়েবসাইটের মধ্যে গেলাম, এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে গেলাম আর একটা রিকোয়েস্ট গেছে, বুঝছেন? রিকোয়েস্ট গুলো কিভাবে যায় এটা একটু পরে বলতেছি আমি। একটা রিকোয়েস্ট গেছে, তারপর আবার এখানে যখন গেলাম, যে আবার লোড হইতেছে না, এটা আরেকটা রিকোয়েস্ট গেছে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আবার এটা ঘুরতেছে না, আবার আরেকটা রিকোয়েস্ট যেতেছে। প্রত্যেকটা রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লিক না, আপনি এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিলে তো আর রিকোয়েস্ট যাইতেছে না, প্রত্যেকটা লোডে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টে এক একটা করে আপনার রিকোয়েস্ট যাইতেছে, বুঝছেন? এরকম 1000 রিকোয়েস্ট সে আমাদেরকে ফ্রিতে দেয়। আচ্ছা, এখন এই জায়গাটা না, এটা হইতেছে আগের, এটা কিন্তু এখনের না, বুঝছেন? এই যে 1% যেটা দেখতেছেন, এটা আগের। 144টা রিকোয়েস্ট গেছে, এটা আগের, এটা এখনের না। আমরা এখন মাত্র যে সার্ভারটা ক্রিয়েট করছি এটা হইতেছে এইটা। আপনি একটা অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারেন, একটা step.io অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারেন। এখন আমরা এই কন্টেইনারটা তৈরি করছি। ব্রাউজারের মধ্যে আমাদের যে তথ্যগুলো আসতেছিল, আমরা একটা সার্ভার কন্টেইনার তৈরি করলাম, এটা হইতেছে আমাদের সার্ভার কন্টেইনার। এখন আমরা সার্ভার কন্টেইনারটাকে একটা ক্লাউডের সাথে আপনার অ্যাড করে দিব। কারণ আমরা কি বলছি যে আমাদের কাছে এখন বর্তমানে শুধুমাত্র ফার্স্ট পার্টি কুকিটা আছে, আমাদের কাছে কিন্তু থার্ড পার্টি কুকি নাই। থার্ড পার্টি কুকি আছে? নাই। থার্ড পার্টি কুকি না থাকার কারণে এখন বিভিন্ন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে তো আমাদের থার্ড পার্টি কুকিগুলো পাঠানো লাগবে। সেই পাঠানোগুলো আর এইটা হইতেছে একটা অল্টারনেটিভ ওয়ে, বা এটা হইতেছে একটা বিকল্প পন্থা। আমাদের ফার্স্ট পার্টি কুকি যেগুলো আছে, এই কুকিগুলো অলরেডি আমাদের কন্টেইনার থাকার কারণে আমরা এগুলোকে কনফিগার করে আমাদের এই যে আমাদের সার্ভারে পাঠিয়ে দিই। কিন্তু সার্ভারে এখানে তো আর জায়গা নাই। জায়গা আছে কি? এখানে তো কোনো জায়গা নাই। কারণ এখানে মনে করেন যে হাজার হাজার রিকোয়েস্ট আসতে পারে। এই রিকোয়েস্ট গুলো সংরক্ষণের জন্য আমরা একটা ক্লাউড সার্ভার বা একটা ফ্রি স্পেস ভাড়া নিই। সেটা হইতে পারে আপনার step.io কাছ থেকে, অথবা গুগলের ক্লাউড যেটা আছে সেখান থেকে আমরা ভাড়া নিতে পারি, নানান জায়গা থেকে নিতে পারি। কিন্তু একটা সার্ভার ভাড়া নিই, মূলত আমরা একটা স্পেস ভাড়া নিলাম আর কি। আমাদের ব্রাউজারের ডাটাগুলোকে আমাদের এই সার্ভারে রাখার জন্য আমরা একটা স্পেস ভাড়া নিলাম, এবং সেটাকে এখন কনফিগার করা লাগবে আমাদের সার্ভার কন্টেইনারের সাথে। কিভাবে কনফিগার করা লাগে জিনিসটা একদম ইজি। আপনারা এই জায়গাটার মধ্যে আসবেন, আসার পরে এখান থেকে এটা কপি করবেন। আচ্ছা, ডোমেইনটা আপনার মূলত এখানে কনফিগার, ডোমেইনটা কি বলে, সাবডোমেইন তৈরি করা লাগে। কেন তৈরি করা লাগে একটু পরে আসতেছে। এই জায়গাটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটাকে সেট করি। এখানে আসলাম, এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাডমিনে আসবেন। অ্যাডমিনে আসার পর কন্টেইনার সেটিং থেকে এই জায়গাটার মধ্যে অ্যাড ইউআরএল, একটা ইউআরএল দিয়ে দিবেন। নতুন যে ইউআরএলটা পাইলাম না আমরা, ইউআরএলটা দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার ফলে এখন আমাদের ব্রাউজারের সাথে, আমাদের ব্রাউজার কন্টেইনারের সাথে সার্ভার কন্টেইনারের একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের ব্রাউজারের মধ্যে কিন্তু ডাটাগুলো খুব ইজিলি আসতেছিল, এখন আমাদের ব্রাউজারের সাথে আমাদের সার্ভার কন্টেইনারের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। চিত্রটা এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে দেখেন, ধরেন এটা হইতেছে জিটিএম, ধরেন এটা জিটিএম। আগে একটা ইউজার আসতো ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলো জিটিএম এ চলে যেত, তাই না? জিটিএম থেকে সরাসরি আমরা ফেসবুকের কাছে পাঠাইতাম। কল্পনা করেন এটা একটা জিটিএম। এখন জিটিএম এর মধ্যে আসছে, কিন্তু আমরা কোনো কারণে থার্ড পার্টি কুকি না থাকার কারণে আমরা তথ্যগুলো এখানে পাঠাইতে পারতেছি না। তখন আমরা করলাম কি, একটা সার্ভার কন্টেইনার তৈরি করলাম। সার্ভার কন্টেইনার তৈরি করে এই ডাটাগুলো আমরা সার্ভার কন্টেইনারে দিয়ে দিলাম, এবং সার্ভার কন্টেইনারটা আমাদের একটা ক্লাউড সার্ভারের সাথে সম্পৃক্ত। কারণ সার্ভার কন্টেইনারের মধ্যে তো মনে করেন এত জায়গা নাই, হাজার হাজার রিকোয়েস্ট নিতে পারবে না। এটা আমরা একটা ক্লাউড সার্ভারের সাথে সম্পৃক্ত করে রাখলাম। তো এইখানের তথ্যগুলো আমরা সার্ভার কন্টেইনারে রাখলাম,
থ্রু ক্লাউড সার্ভার, মূলত এই জায়গাটায় জমা হইতেছে। তারপর এখন যেহেতু আমাদের সার্ভার কন্টেইনারের মধ্যে তথ্যগুলো আসতেছে, মূলত সার্ভার কন্টেইনারের মধ্যে আসে না, আসে তো মূলত আপনার ক্লাউডের মধ্যে জমা হয়, কিন্তু সার্ভার কন্টেইনারের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়, এবং সার্ভার কন্টেইনার থেকে আমরা এটা কনফিগার করে ফেসবুকের কাছে, গুগলের কাছে পরবর্তীতে পাঠাই। বুঝতে পারছেন? এখন হইলো কি, সার্ভার কন্টেইনারের মধ্যে আমাদের তথ্যগুলো আছে, সার্ভার কন্টেইনারের তথ্যগুলো আমরা এখানে এই জায়গাটার মধ্যে নিয়ে আসলাম থ্রু step.io, এবং পরবর্তীতে এই জায়গা থেকে আমরা পরবর্তীতে ফেসবুকের কাছে পাঠাবো। এখন এই জায়গাটার মধ্যে এখানে কাস্টম ডোমেইন কেন তৈরি করা লাগে? দেখেন ডোমেইন নেম দেওয়া আছে না, ডোমেইন নেম, ওরা একটা ডোমেইন নেম আমাদেরকে দেয়, কিন্তু এটার মধ্যে মূলত আমাদের সি রেকর্ড অ্যাড করা লাগে, বা আমরা যদি অ্যাড কাস্টম ডোমেইন এই জায়গাটার মধ্যে যাই, দেখেন এখানে নানা রকম অপশন আসে। এখানে দেখেন একটা এক্সাম্পল দিতেছে যে gtm.example.com, এইটা মূলত জিডিপিআর নাম শুনছেন না? জিডিপিআর, সিসিপিএ, জিডিপিআর অনেক ধরনের রুলস রেগুলেশন আছে, ওদের অনেকগুলা তো এই আপনার মানে ওরা মূলত তথ্য সংরক্ষণের কাজ করে, তো তো ওরা তো একটা ফাউন্ডেশনের মতো, ওদের অনেকগুলো নিয়ম কানুন আছে। তো ওদের একটা নিয়ম হইতেছে, তুমি যদি সার্ভারে যদি ডাটা পাঠাইতে চাও, তাহলে তোমার সার্ভারের ডোমেইন নেমটা চেঞ্জ করা লাগে। বুঝছেন কি বলছি? আমরা কিন্তু এই ডোমেইন নেমটা রাখলেই পারতাম, কিন্তু এই ডোমেইন নামটা কেন রাখি না? কারণ হচ্ছে এই ডোমেইন নেমের মাধ্যমে মূলত এই জিডিপিআর এর যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটার সাথে যায় না। বুঝতে পারছেন? তো যেহেতু এখানে ডাটা নিয়ে খেলা, তো ওদের যেই তথ্য বা ওরা যেভাবে বলে সেভাবে মানা লাগবে, তো এই জন্যই মূলত আমাদের ডোমেইনের নেমটা চেঞ্জ করা লাগে। এবং ডোমেইনের নেমটা সবসময়, যেমন মনে করেন আপনার ডোমেইনের নেমটা হচ্ছে জমজম.com, যেমন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, যেহেতু আমরা এটা ফ্রি ডোমেইন ব্যবহার করতেছি যার কারণে pantheon.io, এটা কিন্তু আমাদের মেইন ডোমেইন, তাই না? আপনাদের মনে আছে কিনা বছরের শুরুতে আপনাদেরকে শেখানো হয়েছিল যে একটা মেইন ডোমেইনের অধীনে কিন্তু অনেকগুলো সাব ডোমেইন হতে পারে, ঠিক আছে? এইখানে মূলত আপনার একটা সাব ডোমেইন তৈরি করা লাগে, যেহেতু আমরা ফ্রিতে ওয়েবসাইট গুলো তৈরি করছি, এই কারণে কিন্তু আমাদের ডোমেইন গুলো কিনা লাগে নাই, আমাদের ডোমেইন গুলো ফ্রিতে দিছে না, ডোমেইন গুলো কিন্তু ফ্রিতে দিছে। এই ডোমেইন গুলো কিন্তু সাধারণত কিনা লাগে, যেমন নেমচিপ কোম্পানির নাম শুনছেন, নেমচিপ আছে, তারপর হোস্টিঙ্গার আছে, ওরা বিভিন্ন রকম ডোমেইন প্রোভাইড করে, এবং সেই ডোমেইন গুলো ওদের কাছ থেকে টাকা দিয়ে কিনা লাগে, এবং প্রত্যেক বছর সেগুলোকে রিনিউ করা লাগে। বুঝতে পারছেন? এখন আসেন এখান থেকে ডোমেইন কি বলে, ডোমেইন নেমটা যখন পরিবর্তন করতে যায়, তখন এই জায়গায় কি জানি একটা এ নেম ব্যবহার করা লাগে, তারপর সি নেম, তারপর এখানে বেশ কিছু জিনিস পরিবর্তন করা লাগে না, কি জানি বলে, আরে মনে পড়তেছে না, একজন বলেন না। ডিএনএস এর ধারণাটা তো সেখান থেকে আসে। দেখেন এই জায়গায় আমরা যখন কোনো একটা ডোমেইন নেম কিনি, আমাদের এই ডোমেইনগুলো কিন্তু ফ্রি, আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করতেছি প্র্যাকটিস পারপাসে, এই ডোমেইনগুলো কিন্তু কিনা লাগে নাই, কিন্তু সাধারণত ডোমেইনগুলো কিনা লাগে আপনার ডোমেইন প্রোভাইডার যারা আছে, যেমন আপনার নেমচিপ একটা ডোমেইন প্রোভাইডার, তারপর হচ্ছে হোস্টিঙ্গার, ওরা বিভিন্ন রকম ডোমেইন দেয়, ঠিক আছে? অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা নাম দেয়। তো পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, যেমন আমরা এই ওয়েবসাইটটা তৈরি করছি, এরকম ওয়েবসাইট, ফেসবুক একটা ওয়েবসাইট, গুগল একটা ওয়েবসাইট, প্রতিটা ওয়েবসাইট কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস আছে। প্রতিটা ওয়েবসাইটের একটা কি আছে ভাই? একটা আইপি অ্যাড্রেস আছে, এবং পুরা পৃথিবীর সমস্ত ওয়েবসাইটগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থ্রু আইপি অ্যাড্রেস। এই যে ডোমেইন নেম যেটা দেখতেছেন, এটা কিন্তু মূলত ডিএনএস সার্ভারের নাম শুনছেন না? ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার এটা মূলত আরেকটা সার্ভার। ডিএনএস সার্ভারের মধ্যে পৃথিবীর সমস্ত আইপি অ্যাড্রেস গুলা, অর্থাৎ সমস্ত মানে আপনার ওয়েবসাইটের তথ্যগুলো সংরক্ষিত আছে। তো আমরা এখানে কি বললাম, প্রতিটা ওয়েবসাইটের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস আছে। যেমন আমরা যদি এই জায়গায় যদি বলি গুগল আইপি অ্যাড্রেস, গুগলের আইপি অ্যাড্রেস কি দেখি, যে গুগলে অনেকগুলো আইপি অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস চেক করা যায়, আইপি অ্যাড্রেস চেকার আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এখান থেকে আইপি অ্যাড্রেস চেক করা যায়। আইপি অ্যাড্রেস চেক, আইপি অ্যাড্রেস চেকার, এখানে যান, এখানে যাওয়ার পর ওরা এখানে লেখেন google.com, সার্চ করি, এই জায়গায় যদি আসি মাই আইপি,
ক্লোজ করে দেই। আইপি কোথায়? আইপিটা আচ্ছা এখানে দেখাইতেছে না, অন্য আরেকটা ওয়েবসাইটে যাই। হ্যাঁ কোনটা এটা? হোয়াট ইজ মাই আইপি? আচ্ছা এখানে থাকার কথা। আইপি অ্যাড্রেস লুকআপ, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, click your IP address, find the host name, IP address, physical. আচ্ছা এখানে কি আসছেন আপনার? আমরা যখন ফেসবুকের আইপি অ্যাড্রেস দেখি, ফেসবুক আইপি অ্যাড্রেস, এই দেখেন অনেকগুলো, ফেসবুক তো অনেক বড় একটা কোম্পানি, এই কারণে অনেকগুলো আইপি অ্যাড্রেস আসছে, ঠিক আছে? তো এই যে দেখতেছেন না, এটা একটা আইপি, তারপর কমা দিয়া, তারপর এটা হইতেছে আরেকটা আইপি। হ্যাঁ, মূলত এইগুলো হইতেছে আমাদের ওয়েবসাইটের এক একটা নাম, বুঝছেন কি বলছি, বা একটা ওয়েবসাইটের পরিচয়। তো এখন আমাদের যদি মনে করেন শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে কোনো একটা ওয়েবসাইট খোঁজা লাগতো, এটা অনেক কঠিন কাজ ছিল না? যেমন দারাজের একটা আইপি অ্যাড্রেস, তারপর হইতেছে আপনার লারিবের একটা আইপি অ্যাড্রেস, আরঙের আরেকটা আইপি অ্যাড্রেস। যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে যাইতাম তখন আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে খোঁজা লাগতো। তো ডিএনএস সার্ভারটা করলো কি, ডিএনএস যে প্রযুক্তিটা, ডোমেইন নেম সিস্টেম, মানে নাম শুনে বুঝতে পারতেছেন, ওরা করছে কি, ওরা বলতেছে যে তোমাদের আইপি অ্যাড্রেসগুলোর নাম মানে মনে রাখার দরকার নাই, প্রতিটা আইপি অ্যাড্রেসের এগেইনস্টে তারা একটা নাম দিয়ে দেয়, একটা ডোমেইন দিয়ে দেয় তারা। এটা একটা ডোমেইন না? এটা আমাদের ওয়েবসাইটের ডোমেইন না? ওয়েবসাইটের যে নাম সেটাই তো ওয়েবসাইটের ডোমেইন, তাই না? এবং এই ওয়েবসাইটের ডোমেইনের এগেইনস্টে কিন্তু একটা আইপি আছে। আইপি অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু মূলত এই জিনিসগুলো আপনার একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আমরা যখন এখানে জমজম স্টোর ডট তারপর প্যান্থিয়ন ডট আইও এই জিনিসটা লিখে ব্রাউজারের মধ্যে হিট করি, তখন এটা আইপি অ্যাড্রেসের ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়। ডিএনএস সার্ভারের কাছে তখন একটা রিকোয়েস্ট যায় যে ভাই, মানে এই জিনিসটা লেখার অর্থ হইতেছে যে আমি ডিএনএস সার্ভারকে বলতেছে হোয়াট ইজ দ্য আইপি অফ জমজম ডট কম। বুঝতে পারছেন? আমি যখন এখানে জমজম ডট কম লিখে আমার ব্রাউজারের মধ্যে ক্লিক করলাম, তখন এখান থেকে ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাইতেছে, এবং সেই রিকোয়েস্টটা এইভাবে যাইতেছে যে ওই আইপি অ্যাড্রেসের কাছে আমি জানতে চাইতেছি যে রিকোয়েস্টের সিস্টেমটা এরকম, হোয়াট ইজ দ্য নেম অফ মাই জমজম ডট কম, এরকম একটা রিকোয়েস্ট যায়। তখন ডিএনএস সার্ভার করে কি, উইদিন মাইক্রো সেকেন্ড, মানে ওরা খুব মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে এত অল্প সময়ে কাজ করে। আমাদের ওয়েবসাইটে তো এখানে নাই, তাই না? আমাদের কম্পিউটারের মধ্যে কি এই যে ছবিগুলো আছে, এই লেখাগুলো আছে নাকি আমাদের কম্পিউটারে? নাই তো, এগুলো সব ওয়েব সার্ভার থেকে আসছে না? তো আমরা যখন এরকম ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাই, তখন ডিএনএস সার্ভার আমাদেরকে আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেয়। দুই ভাবে কাজটা হয়, বুঝেন? আমরা যখন ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাই, তখন ডিএনএস সার্ভার আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস দেয়, এবং আইপি অ্যাড্রেসটা আমাদের কম্পিউটারে আসে, আবার আইপি অ্যাড্রেসটা সরাসরি ওয়েব সার্ভারের মধ্যে আরেকটা হিট করে। ওয়েব সার্ভারের মধ্যে মূলত আমাদের ওয়েবসাইটটা এই জায়গায় থাকে, বুঝতে পারছেন? আইপি অ্যাড্রেসের ডিএনএস এর কাজ, ডিএনএস সার্ভারের কাজ হইতেছে মানে ডিএনএস সার্ভারটা হইতেছে, এটা চিন্তা করতে পারেন একটা ফোন বুকের মতো। আমরা আমাদের মোবাইলের মধ্যে আপনার একটা মোবাইল নাম্বার, তার একটা মোবাইল নাম্বার, এক একজনের এক একটা ইউনিক মোবাইল নাম্বার না? আমরা তো সেগুলোকে মনে রাখতে পারি না, তখন আমরা করি কি, একটা নাম দেই যে রাশেদ, তারপরে নিজের নাম্বারটা লিখি এবং সেটা সেভ করে রেখে দিই। ডিএনএস সার্ভারটা হচ্ছে সম্পূর্ণ এরকম। ডিএনএস সার্ভারটা মনে করেন জমজম ডট কম, তার এগেইনস্টে আইপি অ্যাড্রেসটা লেখা সে মনে করেন সেট করে রেখে দিছে। তারপর মনে করেন যে আরং ডট কম, এর এগেইনস্টে আরেকটা আইপি অ্যাড্রেস সেটা তার সার্ভারের মধ্যে রেখে দিছে। ডিএনএস সার্ভার সিস্টেমটা হইতেছে এরকম। আমরা যখন আরং ডট কম লিখি, তখন সাথে সাথে ডিএনএস সার্ভারের কাছে একটা হিট যায়, এবং সেখানে হিটটা এইভাবে যায় যে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ আরং ডট কম। তখন সে আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস দেয়, এবং সেই আইপি অ্যাড্রেসটা আমাদের কম্পিউটারে আসে, এবং সেখান থেকে আরেকটা রিকোয়েস্ট যায় ওয়েব সার্ভারের কাছে, এবং ওয়েব সার্ভার থেকে মূলত আমাদের ওয়েবসাইটটা কম্পিউটারের মধ্যে রেন্ডার হয়। বুঝতে পারছেন ভাই? খুবই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো হয়। এটা হইতেছে মূলত ডিএনএস। এখন ডিএনএস সার্ভারের আপনার, যেহেতু ডিএনএস মূলত, ডিএনএস সার্ভার মূলত আমাদের ডোমেইন গুলাকে আপনার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো ডিএনএস সার্ভারের বেশ কিছু রেকর্ড আছে, এনএম রেকর্ড, তারপর হইতেছে 4টা 4, তারপর নেম লেখা না, তারপর সি নেম, তারপর টেক্সট নেম,
টিএক্সটি নেম, তারপর বেশ কিছু এরকম কিছু রেকর্ড আছে। এই রেকর্ডগুলো মূলত আচ্ছা ডিএনএস সার্ভারের কাজটা তো বুঝতে পারতেছেন। ডিএনএস সার্ভারের কাছে কিন্তু আমাদের ওয়েবসাইটটা থাকে না, ডিএনএস সার্ভারের কাছে আমাদের ওয়েবসাইটের নামটা থাকে এবং সেটার এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস থাকে। মোবাইলে যেভাবে আমরা নাম সেট করি, ডিএনএস সার্ভার মূলত আমাদের আইপি অ্যাড্রেস এবং আমাদের ওয়েবসাইটের নামটা বা আমাদের ডোমেইনের নামটা ওইভাবে সেভ করে রাখে। এখন আমাদের যে আইপি অ্যাড্রেস, আমাদের যে ডোমেইনটা আছে, সেই ডোমেইনের অনেকগুলো, এখন আমাদের ডোমেইনটা মনে করেন যে আমাদের কম্পিউটার এইখানে আমাদের এখানে আছে, তাই না? তো এইটা কিন্তু অনেক জায়গায় ইন্টারকানেক্টেড থাকে। যেমন ডিএনএস সার্ভারে অনেকগুলো রেকর্ড আছে, যে সিনেম রেকর্ড, এনএম রেকর্ড যেগুলো বললাম না, এই রেকর্ডগুলোর মাধ্যমে মূলত ডোমেইনের আরো বেশ কিছু তথ্য আছে সেগুলো তারা সংরক্ষণ করে। এই রেকর্ডগুলোর মাধ্যমে ডোমেইনের তথ্যগুলো সংরক্ষণ করে। ঠিক আছে, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেতে শুধুমাত্র একবার বলে যায়। যেমন এএনএম রেকর্ড যেটা দেখছেন না, এএনএম রেকর্ডের মধ্যে মূলত একটা ডোমেইনের যে আপনার IPv4 একটা টেকনোলজি আছে, IPv4 এর মধ্যে মূলত সে আপনার ডোমেইনটাকে সংরক্ষণ করে, এই কাজটা আপনার এনএম এ কাজ করে। তারপর 4টা এ, তারপর নেম দেখছেন না, ওইটার কাজ হইতেছে IPv6 এর মধ্যে আপনার এই ডোমেইনের তথ্যটাকে সংরক্ষণ করা। বুঝতে পারছেন? এরকম প্রত্যেকটা রেকর্ডের আলাদা আলাদা কাজ আছে। যেহেতু আমরা এই ডোমেইনটা এখানে ফ্রি পাইছি, যার কারণে আমরা কোনো কিছুই ব্যাকএন্ডে দেখতে পাইতেছি না। যদি আমরা হোস্টিংয়ারের কাছ থেকে আমাদের ডোমেইনটা ক্রয় করতাম, তখন আমরা যদি সাবডোমেইন বানাইতে চাইতাম, আমরা যদি একটা সাবডোমেইন তৈরি করতে চাইতাম, তখন কিন্তু আমাদের এই রেকর্ডগুলো পরিবর্তন করা লাগতো। কারণ আমরা কি বললাম, মূলত এই রেকর্ডগুলো আমাদের ডোমেইনের তথ্যগুলো সংরক্ষণ করে। আমাদের একটা ডোমেইনের আন্ডারে, এখানে শুধুমাত্র আমরা একটা ডোমেইন দেখতেছি hostingr.com, কিন্তু এই hostingr.com এর 3টা-4টা রেকর্ড আছে এবং প্রত্যেকটা রেকর্ডের মধ্যে আলাদা আলাদা তথ্য সংরক্ষণ হইতেছে। বুঝতে পারছেন? এখানে বিশাল ব্যাকএন্ডে কাজ হইতেছে। তো এইখানে আমাদের শুধুমাত্র এতটুকু বুঝলেই চলবে যে মূলত আমরা যে এখানে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, আমার কাছে তো মনে কোনো ডোমেইন কিনা নাই, যার কারণে আমি ওটা দেখাইতে পারতেছি না। কিন্তু আমরা যদি এই জায়গায় অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি এবং এখান থেকে ইউজ এ রেকর্ড এখানে ক্লিক করার পরে দেখেন, এই যে আমরা যখন কাস্টম ডোমেইন সেট করব, কাস্টম ডোমেইন সেট করার পরে কিন্তু এই জিনিসটাই যে আপনার এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তারপরে হইতেছে আপনার আপনি যে ইয়াটা দিবেন, কাস্টম ডোমেইনটা দিবেন, এটা কিন্তু এখান থেকে পরিবর্তন করা লাগে আপনার থ্রু এই কি বলে নেমচিপ অথবা হোস্টিংয়ার অথবা আদার যে আইএসপি গুলো আছে, যাদের থেকে আমরা ইন্টারনেট নেই না, বা যাদের থেকে আমরা হোস্টিং সার্ভিস নেই, ওরাও কিন্তু বিভিন্ন রকম ডোমেইন নেম আপনার প্রোভাইড করে। বুঝতে পারছেন? ওরাও কিন্তু ডোমেইন নেম বিক্রি করে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য একটা সাবডোমেইন ক্রিয়েট করতে যাই, সাবডোমেইন ক্রিয়েট করার সময় এই রেকর্ডগুলো পরিবর্তন করা লাগে। কারণ আমাদের চিন্তা করেন, আমাদের একটা মেইন ডোমেইন আছে, মেইন ডোমেইনের এগেইনস্টে কিন্তু অনেকগুলো রেকর্ড, 4টা-5টা রেকর্ড কিন্তু অলরেডি হয়ে আছে। কিন্তু যখন আমরা এই ডোমেইনের অধীনে আরেকটা সাবডোমেইন নিতে চাইতেছি, তখন আমাদের বেশ কিছু রেকর্ড পরিবর্তন করা লাগে। ঠিক আছে? তো ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন এই জিনিসগুলো আসবে। এগুলা আপনার ফ্রিতে দেখানো আসলে অনেক জটিল, কারণ মানে ইয়া না থাকলে দেখা যায় না। এটার জন্য আপনার ভিডিওটাই ফলো করেন, ওইটাই বেস্ট, কারণ ওইখানে একটা হোস্টিংয়ার থেকে দেখানো হইতেছিল। তো আপনারা ডোমেইনটা যেখান থেকে কিনেন, ডোমেইনটা কিনলে তখন সেই ডোমেইনের এগেইনস্টে বেশ কিছু রেকর্ড থাকে। আমরা যখন সাবডোমেইন তৈরি করি, যেমন এবং সাবডোমেইনগুলো সাধারণত তৈরি করা হয় এইভাবে যে আমাদের ওয়েবসাইটের মনে করেন ডোমেইনের মেইন ডোমেইনের নাম এইটা না, ধরেন এটা হইতেছে আমাদের মেইন ডোমেইনের নাম, এটা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা যখন step.io তে সাবডোমেইন তৈরি করব, তখন সব ডট তারপর এটা দিয়ে দিব। বুঝতে পারছেন? এটাই মূলত আমাদের সাবডোমেইন। এইটা হইতেছে আমাদের মেইন ডোমেইন আর এইটা হইতেছে আমাদের সাবডোমেইন। বুঝতে পারছেন? এই পুরোটা হইতেছে আমাদের সাবডোমেইন। সাবডোমেইনগুলো সাধারণত এইভাবে তৈরি হয়। আপনি নিচে খেয়াল করেন, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে না, gtm তারপর ডট example.com। কথার কথা মনে করেন example.com হইতেছে আপনার ডোমেইনের নেম, আর আপনি যদি এটাকে কাস্টম ডোমেইন তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনার শুরুতে একটা কিছু লাগাইবেন, যে কোনো কিছু লাগাইতে পারেন, আপনার নামটাও লাগাইতে পারবেন, তারপর একটা ডট দিবেন, তারপর মেইন ডোমেইনের নামটা দিবেন। ঠিক আছে? এইভাবে আপনার মূলত কাস্টম ডোমেইনটা তৈরি করে। কাস্টম ডোমেইনটা এইখানে কিন্তু তৈরি করা হইতেছে না। কাস্টম ডোমেইনটা মূলত তৈরি করি আমরা নেমচিপের মধ্যে অথবা হোস্টিংয়ারের মধ্যে অথবা আমাদের আদার যে আইএসপি প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলোর মধ্যে মূলত আমরা কাস্টম ডোমেইনটা তৈরি করি। এখানে জাস্ট খালি বসায় দিই। বুঝছেন? তো কাস্টম ডোমেইনটা তৈরি করার সময় আমাদের কিছু রেকর্ড পরিবর্তন করা লাগে এবং সেই রেকর্ডের ভ্যালুগুলো আমরা এখান থেকে নিয়ে যাই। বুঝতে পারছেন? এবং এটার জন্য বেস্ট হইতেছে আপনাদের ভিডিওটা দেখা, ক্লাসের ভিডিওটার মধ্যে আপনার হোস্টিংয়ার দেখে এখানে দেখানো হয়েছে। মূলত এইভাবে আমরা কাস্টম ডোমেইনটা ব্যবহার করি। কিন্তু যেহেতু আমাদের কাছে এখন কোনো ডোমেইন নেই, এজন্য মূলত আমরা ফ্রিতেই কাজ করতে পারি। আমরা এই জায়গাটার মধ্যে না গেলাম, না গিয়ে এই যে আমাদের ডোমেইন যে নেমটা আছে, এই ডোমেইন নেমটা আমরা এখানে কপি করি। কপি করার পরে আমরা আমরা এই জায়গাটার মধ্যে আমরা বসাইছিলাম, তাই না? সার্ভার কন্টেইনারের মধ্যে আমরা এই ডোমেইনটা এখানে বসায় দিয়েছিলাম। এই যে দেখেন এখানে বসায় দিছি। এতে করে হলো কি,
আমাদের ব্রাউজারে যত ধরনের তথ্য আছে সমস্ত তথ্যগুলো এখন সার্ভার কন্টেইনারে জমা হবে। সার্ভার কন্টেইনারে জমা হওয়ার মানে কিন্তু ফেসবুকের কাছে যাওয়া না, গুগলের কাছে যাওয়া না, বরং পরবর্তীতে আমরা এগুলোকে বিভিন্নভাবে কনফিগার করে তারপর পাঠাবো। কিভাবে পাঠাবো চলেন সেগুলোই দেখি এখন ক্লাসের মধ্যে। ডিএনএস বিষয়টা বুঝতে পারছেন? এই হইতেছে ডিএনএস এর ফুল কনসেপ্ট, যদি অনেক বেশি জটিল। আচ্ছা, তারপরে এখন মনে করেন আমাদের কাছে ব্রাউজারে, আচ্ছা, তার কম্পিউটার আছে শুধুমাত্র ফার্স্ট পার্টি ডাটা। এখন ফেসবুকের কাছে সেই ডাটাটা পাঠানো লাগবে, তাই না? তার কাছে থার্ড পার্টি ডাটা নাই, তার কাছে আছেই মাত্র ফার্স্ট পার্টি ডাটা। তো ক্লাউডের কাছে সে কি পাঠাবে? থার্ড পার্টি ডাটা পাঠাবে নাকি? পাঠাবে না, তো ফার্স্ট পার্টি ডাটা পাঠাবে। এটাই আমি জিজ্ঞাসা করছিলাম, ইন দ্য কনটেক্সট অফ সার্ভার সাইড ট্র্যাকিং, আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিংটা করি তখন কি আমরা ফার্স্ট পার্টি ডাটা সার্ভারের কাছে পাঠাই নাকি থার্ড পার্টি ডাটা? তখন সে বলতেছিল ইন দ্য কনটেক্সট অফ সার্ভার সাইড ট্র্যাকিং ইউ সেন্ড ফার্স্ট পার্টি ডাটা টু ইউর ওন সার্ভার। বুঝতে পারছেন? তার মানে আমরা যখন ক্লাউডের কাছে ডাটাটা পাঠাই, চিত্রের দিকে খেয়াল করেন, আবার চিত্রতে আসি, আমরা যখন এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে আমাদের জিটিএম এর মধ্যে আমার শুধুমাত্র ফার্স্ট পার্টি ডাটাটা আছে, কিন্তু আমাদের থার্ড পার্টি ডাটাটা নাই। এখন আমরা এটা এখানে পাঠাইতে চাই, যেহেতু নাই এই জন্য আমাদের ফার্স্ট পার্টি ডাটাটা আমি কনফিগার করে এখানে ক্লাউডে পাঠাই, ক্লাউড সেটাকে থার্ড পার্টি বানায় এই জায়গাটার মধ্যে পাঠায় দেয়। বুঝতে পারছেন কি বলছি? এই হইতেছে প্রসেস। জিপিটি এটাই বলতেছে যে মূলত আমরা পাঠাই ফার্স্ট পার্টি ডাটা টু ইউর ওন সার্ভার ফার্স্ট। প্রথমে আমরা সার্ভারের কাছে ফার্স্ট পার্টি ডাটা পাঠাই। ফ্রম দেয়ার, সেখান থেকে দ্য সার্ভার প্রসেসেস এন্ড ফরওয়ার্ডস ডাটা টু থার্ড পার্টি সার্ভিসেস। তারপর সেখান থেকে মূলত এই আমাদের যে কন্টেইনার আছে সার্ভার কন্টেইনার, সে মূলত ডাটাটাকে প্রসেস করে থার্ড পার্টি সার্ভিসের কাছে পাঠিয়ে দেয়। তারপর সার্ভিস কি, যেমন এখানে অ্যানালিটিক্স, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, গুগল এদের কাছে পাঠায়। দিস অ্যাপ্রোচ preserves the first party context of the data, which is important for compliance with privacy regulation and avoiding browser restriction like intelligent tracking prevention ITP. বুঝতে পারছেন? তো এইভাবেই মূলত আমরা ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশনটাকে বাইপাস করতে পারি। ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন এটা মূলত কি করছে, থার্ড পার্টি ডাটাটা একদম পুরো ব্লক করে দিছে না। আপনি একটু কল্পনা করেন যে আপনার ব্রাউজারের মধ্যে আপনি যে কম্পিউটারটা ব্যবহার করতেছেন সেটা হচ্ছে সাফারি ব্রাউজার। সাফারি ব্রাউজার ব্যবহার করার ফলে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে গেছেন, সেই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার ফলে শুধুমাত্র আপনি ফার্স্ট পার্টি ডাটাটাই আপনার কম্পিউটারের মধ্যে আসতেছে, থার্ড পার্টি তো আসতেই আসে না, কারণ আপনি সাফারি ব্যবহার করতেছেন না। সাফারির মধ্যে কিন্তু থার্ড পার্টি কুকি ড্রপ হয়ই না, এটা আগেই ব্লক হয়ে যায়। আপনার কম্পিউটারে আসে শুধুমাত্র মনে করেন যে থার্ড পার্টি ফার্স্ট পার্টি ডাটা। তো যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করবেন তখন আপনি করবেন কি, এই ফার্স্ট পার্টি ডাটাটা আপনি ক্লাউডের কাছে পাঠাবেন, ক্লাউডে থেকে তারপর পরবর্তীতে কনভার্সন এপিআই এর থ্রুতে সেটা ফেসবুকের কাছে যাবে। বুঝতে পারছেন? হুম, কোনটা? হুম, আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এর মধ্যে একটা উত্তর হতেছে শামীম ভাইয়ের ক্লাসের মধ্যে দেখলাম উনি বলতেছে কি যে আমরা যখন কাস্টম ডোমেইন সেট করি না এই জায়গার মধ্যে, আমরা যখন এখানে কাস্টম ডোমেইন সেট করি না, যেমন মনে করেন জমজম.com, এটা হইতেছে আমাদের মেইন ডোমেইন, আমরা এখানে ব্যবহার করি কি shop.jomjom.com, তাই না? তারপরে যখন আমরা এখান থেকে ব্রাউজার থেকে ডাটাটা পাঠাই, দেখেন সরাসরি দেখাই এই জায়গায়, আমরা যখন ব্রাউজার থেকে ডাটাটা পাঠাই তখন কিন্তু জিএফআর এর থ্রুতে পাঠাই না, আমরা কিন্তু ডাটাটা এইভাবে পাঠাই। গুগল অ্যানালিটিক্সে আসি এবং এখান থেকে আপনার গুগল ট্যাগে আসি, গুগল ট্যাগে আসার পর কনফিগার করি, কনফিগার করার পর এখান থেকে প্যারামিটার, প্রথম প্যারামিটারটা পাঠাই কি সেন্ড পেজ ভিউ না, তারপর সেন্ড ইউআরএল, তাই না? সেন্ড কন্টেইনার ইউআরএল, তারপর মনে করেন এখানে ইউআরএলটা দেই। তার মানে হচ্ছে আমরা ব্রাউজার থেকে সরাসরি এই ইউআরএল এর মধ্যে ডাটাটা পাঠাইতেছি। তো যখন আমরা কাস্টম ডোমেইন সেট করি, কাস্টম ডোমেইন সেট করার পরে কাস্টম ডোমেইনগুলো সাধারণত এরকম হয় shop.jomjom.com। তো আমি যখন shop.jomjom.com এই জিনিসটা এখানে পাঠাই তখন তখন আমাদের সাফারি ব্রাউজার বা যারা অ্যাড ব্লকার আছে ওরা বুঝতে পারে যে এই লোকে তো থার্ড পার্টির কাছে ডাটাটা পাঠাইতেছে না, এই লোকে মূলত ডাটাটা পাঠাইতেছে তারই একটা অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে। বুঝছেন? আমি যখন এখানে সার্ভার কন্টেইনার ইউআরএল এই জায়গাটা দিলাম না, step.io, এই সার্ভারটা ব্যবহার করলাম, অর্থাৎ আমি চাইতেছি আমার ব্রাউজারে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যেন এইখানে যায়। বুঝছেন? আমার ডাটাগুলো যেন এই স্টেপের মধ্যে যায়। তখন এটাও তো একটা থার্ড পার্টি না, এটা তো একটা থার্ড পার্টি। এইখানে ডাটা আমরা কিভাবে পাঠাবো, যেখানে ওরা থার্ড পার্টি ডাটা তো ব্লক করেই রাখছে, ঠিক আছে?
তো এটাও তো একটা থার্ড পার্টি। তো এই জন্য শামীম ভাই বলছেন যে এই জায়গায় মূলত কাস্টম ডোমেনটা এই জন্য ব্যবহার করা হয়, কিন্তু মানে মূলত কাস্টম ডোমেনটা এই কারণে ব্যবহার করা হয় যে সব ডট কম মানে জমজম ডট কম এটা হইতেছে আমাদের মেইন ডোমেইন। আমরা যখন পরবর্তীতে সব ডট জমজম ডট কম এই ডোমেইনের মধ্যে ডাটাটা পাঠাই তখন তখন আর সেটাই মাইন্ড করে না মূলত, বুঝতে পারছেন? সাফারি ব্রাউজার তখন মাইন্ড করে না। সাফারি ব্রাউজার মনে করে যে সে তো তার মেইন ডোমেইন থেকে তার সাব ডোমেইনের মধ্যে ডাটাটা পাঠাইতেছে। কিন্তু এই জিনিসটা নিয়ে আমি আরো অনেক ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করে যেটা পাইছি, যেটা আপনারা যদি এই উপরের দিকে একটু দেখাই, মূলত হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবডোমেন, এটাই সাবডোমেন। সাবডোমেনটাই কাস্টম ডোমেন যেটা আছে না, এটাই মূলত সাবডোমেন। কিন্তু এখানে আমি যে জিনিসটা পাইছি এটা হইতেছে মূলত এই কারণে না, বুঝতে পারছেন? এটা মূলত এই কারণে না, বরং জিডিপিআর এর রুল এটা। জিডিপিআর এর রুল হইতেছে তুমি যখন ক্লাউডের মধ্যে ডাটা পাঠাইবা তখন সাবডোমেন তৈরি করতে হবে, এবং সাবডোমেন তৈরি করে সেই সাবডোমেনের অধীনে আপনার ডাটাটা পাঠানো লাগে। এটা হচ্ছে জিডিপিআর এর রুল, বুঝতে পারছেন? বাস অন্য কোনো কিছু আমাদের, হ্যাঁ একই জিনিস না। আপনার মানে একই কথা আপনার কাছে মনে হইলেও বাকি মূলত আমরা কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারি, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারি না, এটা কিন্তু সম্পূর্ণ একটা থার্ড পার্টি। কাজ করবে না? ইয়া করে দেখছিলেন টেস্ট করে? আমি দেখি নাই টেস্ট করে, বাকি দেখতে পারি। আচ্ছা ঠিক আছে। তো এখানে মূলত দেখেন এখানে ডোমেইনটা পরিবর্তন করার অর্থ হইতেছে এটাই, মানে আমি শামীম ভাইয়ের ক্লাসের মধ্যে এটা দেখছিলাম, উনি বলতেছিল যে এখানে কাস্টম ডোমেইনটা তৈরি করার অর্থ হইতেছে যে মেইন ডোমেইন থেকে যখন আমরা কাস্টম ডোমেইনের মধ্যে ডাটাটা পাঠাই তখন মেইন ডোমেইন মাইন্ড করে না বা সাফারি ব্রাউজার মাইন্ড করে না, ঠিক আছে? কিন্তু এইটার চাইতে শক্তিশালী যুক্তি হইতেছে ওইটা, জিডিপিআর এর রুল এটা, বুঝতে পারছেন? জিডিপিআর এর রুল হইতেছে কাস্টম ডোমেইন তৈরি করা, এই জন্য আমাদের এখানে কাস্টম ডোমেইন তৈরি করা লাগবে, বাস আর কোনো কথা নাই এই জায়গায়। বুঝছেন কি বলছি? কাস্টম ডোমেইনটা এই কারণে তৈরি করি কারণ জিডিপিআর বলছে, কারণ এখানে ডাটা নিয়ে ওদের যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো হইতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কি ওদের, মানে ওরাই তো মূলত ডাটা নিয়ে খেলাধুলা করে, ঠিক আছে? তো ওরা যে রুলগুলো দিবে আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে চলা লাগবে আর কি। না, কেমনে বানাবে? আমাদের তো এটার মানে ব্যাকএন্ডে কোনো ইয়াই নাই, মানে এই যে আমার যে ডোমেইনটা, এই ডোমেইনটার কোনো রেকর্ড আছে নাকি আমার কাছে? নাই তো। না, বানাইবে কেমনে? ইসেমনও বানানো যায়, ওই যে আমরা প্যান্থিয়ন দিয়ে বানাইছি, আরেকটা আছে না কি জানি ওয়েবসাইট, আরেকটা ওয়েবসাইট আছে না ফ্রি ইয়াত বানানো যায়, ইনফিনিটি ফ্রি একটা আছে না, ইনফিনিটি ফ্রি কিন্তু আপনাকে একটা ব্যাকএন্ডের অ্যাক্সেস দেয়। ওইখানে দেখেন আপনাদের ভিস্তা প্যানেল মনে আছে কিনা, ভিস্তা প্যানেল নামে একটা প্যানেল দেয় ওরা, ঠিক আছে? অন্যান্য যে প্রোভাইডার গুলো আছে, আইএসপি যেগুলো আছে, যেমন আপনার ওই হোস্টিঙ্গার, ওরা সি প্যানেল দেয়, আর ইনফিনিটি ফ্রি, ওটা তো ফ্রি না, এই কারণে ওরা ভিস্তা প্যানেল নামে একটা আপনার একটা ব্যাকএন্ডের একটা অ্যাক্সেস দেয়। ওইখান থেকে আপনার মনে হয় সাবডোমেন তৈরি করা যায়, আই এম নট শিওর, আমার সঠিকটা জানা নাই, আপনি একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মানে কেউ যদি প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে এই জায়গায় আপনারা একটা ডোমেইন কিনে প্র্যাকটিস করতে পারেন, এটা বেস্ট আর কি, বুঝতে পারছেন? এটার উপরে কোনো কিছুই না, আপনি একটা ডোমেইন কিনলেন কিছু টাকা খরচ করে, তারপর এটা একটা কাস্টম ডোমেইন তৈরি করলেন, কাস্টম ডোমেইন তৈরি করে আছে তো আপনার যে টোকেন আছে। আচ্ছা, একটাতে কয়জন প্র্যাকটিস করবেন? আচ্ছা শুনেন, মানে মূলত কনসেপ্টটা বুঝতে পারছেন তো? আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন তো, মানে কাস্টম ডোমেইনটা কেন তৈরি করে। কাস্টম ডোমেইনটা তৈরি করে এই কারণে, যখন আমরা এই জায়গায় দেখেন আমরা কিন্তু এখান থেকে ব্রাউজার থেকে ডাটাটা পাঠাই, ঠিক আছে? ব্রাউজার থেকে কিন্তু সার্ভার কন্টেইনারে ডাটাটা পাঠাই, কিন্তু এইভাবে পাঠাই। সার্ভার কন্টেইনার ইউআরএল সমান সমান হইতেছে আমরা মনে করেন যে এই যে ভ্যালুটা দেই, এখন আমাদের কাছে মনে করেন সাবডোমেইন না থাকার কারণে আমরা এই যেরকম থার্ড পার্টি একটা ইউআরএল ব্যবহার করতেছি, কিন্তু যদি আমরা আমাদের কাছে সাবডোমেইন থাকতো তখন কিন্তু আমরা ব্যবহার করতাম কি, যে আমরা এইভাবে ব্যবহার করতাম সব ডট জমজম স্টোর ডট প্যান্থিয়ন ডট আইও, এটা ব্যবহার করতাম, তাই না? তারপর যখন এখান থেকে ডাটা পাস করতাম তখন আর এটা মাইন্ড করতো না, অর্থাৎ সাফারি ব্রাউজার তখন এই জিনিসটাকে আর ব্লক করতো না। জি অবশ্যই। ব্রাউজার থেকে যখন হুম হুম হুম
অ্যাকশন নেয়, নেওয়ার পরে যে ইভেন্টটা সার্ভার কন্টেইনারে যায়, সার্ভার কন্টেইনার থেকে আবার যখন ক্লাউড কন্টেইনার ক্লাউডে যায়, ক্লাউড থেকে আবার যখন সার্ভার কন্টেইনারে যায়, তখন ওই অ্যাকশনটা মূলত এই থার্ড পার্টি বলতে মানে এই ইউআরএল এর মাধ্যমে যায়, রাইট? এই যে ক্লাউড যে ইউআরএল আছে এটার মধ্যে যায়। তখন আমাদের সাফারি ব্রাউজার দেখে, তারা দেখে যে আইকন ইউজ করে, তারা দেখে যে আসলে ডাটাটা যে যাইতেছে। তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি। ডাটাগুলো মূলত কিন্তু এই যে দেখেন HTTP রিকোয়েস্টটা দেখতেছেন না, ডাটাগুলো কিন্তু এই যে ইউআরএল এর মাধ্যমে পাস হয়, বুঝছেন? হ্যাঁ অবশ্যই। সার্ভার কন্টেইনার তৈরি করছিলাম না এখানে একটা সার্ভার কন্টেইনার তৈরি করা হয়েছে। আমাদের সার্ভার কন্টেইনারটা আমরা যদি এটাকে প্রিভিউ দেই, আরে ডিসকার্ড, এটা হইতেছে আমাদের সার্ভার কন্টেইনার, তাই না? দেখেন আমি এটা প্রিভিউ নিয়ে যাই। প্রিভিউ নিলে জিনিসটা কিভাবে আসে একটু খেয়াল করেন। খেয়াল করছেন এই যে দেখেন এই জিনিসটা, এই যে আমাদের step.io এর যে ইউআরএলটা আছে না, অর্থাৎ এই যে এটা vt তারপর step.io, এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, বুঝছেন? এই জিনিসটা এখানে চলে আসছে। এখন আমরা যদি এইটাকে পুরোটাই জায়গাতে নেই, নিয়ে আমরা এখানে এটা লিখলাম, লেখার পরে এই জিনিসটা কাইটা দেই, কাইটা দেওয়ার পর আমার নাম লিখে দিই এই জায়গায়, হিট করি এই জায়গায় নট ফাউন্ড রিকোয়েস্ট, তারপরে gtm ডট আই পর্যন্ত কাটা দেবে, এটা পরে একটা পার্সেন্টেজ চিহ্নটা দেয়া আপনার নাম দিয়ে ইকুয়াল টু শুরু করে দেন। এই পর্যন্ত পুরোটা কাইটা দিই ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, আলাদা জায়গা করতে হবে তাই না? equal to true, true true না? ও আচ্ছা আচ্ছা, true। এই যে দেখেন ওই ট্রু ব্যবহার না করলে হয়, বুঝছেন? এতটুক ব্যবহার করলে হবে, এতটুক ব্যবহার করলে হবে। আমরা এই জায়গাটা কাইটা দিই, এখানে কেমন এটা ফ্রেশ হয়ে আছে না? আমরা যদি এটা হিট করলাম, হিট করার কারণে এই দেখেন আমার নামটা চলে আসছে এই জায়গায়, বুঝছেন? এইটা মূলত কিভাবে আসছে, আমরা যখন সার্ভার কন্টেইনার তৈরি করছি না, সার্ভার কন্টেইনারের মধ্যে আমরা এই জায়গায় অ্যাডমিনে আসলাম, অ্যাডমিনে আসার পরে দেখেন, অ্যাডমিনে আসার পর কন্টেইনার সেটিং এর মধ্যে এই যে ইউআরএলটা দিছি, ইউআরএলটা দিলাম না, দেখেন এই ইউআরএল আর এই ইউআরএল কিন্তু সেম, খেয়াল করছেন? এটা কিন্তু মানে আমি যখন সার্ভার কন্টেইনারের মধ্যে একটা ইউআরএল দিয়ে দিলাম, তখন আমি বইলা দিলাম যে এই সার্ভার কন্টেইনার তোমার ইউআরএল আজকে থেকে এটা, তুমি এই ঠিকানায়, এটাকে আপনার অ্যাড্রেস বলে আর কি, ঠিক আছে? তুমি এই অ্যাড্রেসের ডাটা আদান প্রদান করবে, আমি এটা তার বলে দিলাম। তো আমি যখন এখানে একটা ইউআরএল ব্যবহার করলাম, এই ইউআরএলটা কিন্তু এই জায়গায় হয়ে গেছে। সুতরাং পরবর্তীতে যখন আমি ডাটাটা পাস করি, আমার যদি কাস্টম ডোমেইন না হয়, কাস্টম ডোমেইন না হওয়ার কারণে যখন এই যে মনে করেন যে একটা থার্ড পার্টি ডোমেইন হয়ে গেল না, এটা থার্ড পার্টি ডোমেইন দেয়া যখন আমি ডাটাটা পাঠাই, তখনই মনে করেন যে আমার এই ডাটাগুলো মিসম্যাচ করে, বা তখনই মনে করেন ডাটাগুলো ব্লক করে দেয়, বুঝতে পারছেন? কিন্তু আপনি জাস্ট কল্পনা করেন এখানে আমাদের এই অ্যাড্রেসটা না থাকে, যদি আমাদের কাস্টম ডোমেইন থাকতো, কাস্টম ডোমেইনে কি এরকম হইতো, যেমন shop.jomjom.com, তাই না? আমরা যদি shop.jomjom.com এই ইউআরএলটা ব্যবহার করতাম এবং এই জায়গাটার মধ্যে আপনার shop.jomjom.com এই জিনিসটা ব্যবহার করতাম, তখন যে কোনো ডাটা যদি আমরা পাঠাইতাম, তখন সেটা আর মিসম্যাচ করতো না, বা সেটা ব্লক করা হইতো না। কারণ তখন মানে সাফারি ব্রাউজার বা এরকম আইটিপি প্রোটোকল যারা ব্যবহার করে, তখন তারা ধইরেই নিত যে আরে এই লোক তো তারই একটা অঙ্গ সংগঠন, যেমন জমজম.com এটা হইতেছে তার মেইন বড় সংগঠন, এবং short.jomjom.com এটা হইতেছে তার একটা অঙ্গ সংগঠন, সে এইখান থেকে ওইখানে ডাটা পাঠাইতেছে, তো এই জায়গায় ব্লক করার তো কোনো প্রশ্ন আসে না, বুঝতে পারছেন? এই জন্য মূলত কাস্টম ডোমেইনটা তৈরি করা লাগে। কাস্টম ডোমেইন তৈরি না করলে মূলত আমাদের এই অ্যাড্রেসে আপনার ডাটাগুলো আদান প্রদান করে, তো যখনই মনে করেন এরকম থার্ড পার্টি একটা অ্যাড্রেসের মাধ্যমে ডাটাগুলো আদান প্রদান করতে থাকে, তখন এটা ব্লক করে দেয়। কথা বুঝতে পারছেন? কিছুটা ক্লিয়ার জানি? হ্যাঁ,
মূলত আমাদের সমস্ত ডাটা, আমাদের ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলা এই ইউআরএল এর থ্রুতেই আপনার আদান প্রদান হয়, বুঝছেন? এটাকে আইটিপি প্রোটোকল বলে আর কি। এইচটিটিপি এইচটিটিপি বলে এটাকে, মানে এইচটিটিপি ইয়া বলে আর কি, আপনার রিকোয়েস্ট বলে, এইচটিটিপি রিকোয়েস্ট। তো এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে মূলত এদিক থেকে আমাদের ডাটাগুলো আসে যায়। আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখি না। অনেক সময় ডাটাগুলো হ্যাশ করা থাকে, তো হ্যাশ করা থাকে যার কারণে অনেক সময় আমরা বুঝতে পারি না আর কি। কিন্তু ডাটাগুলো মূলত এদিক থেকে আদান প্রদান করে, বুঝতে পারছেন? এই জন্য মূলত আমাদের ইউআরএলটা ব্যবহার করা লাগে এবং কাস্টম ডোমেইনটা ব্যবহার করা লাগে। কথার কথা, ধরেন আমাদের কাস্টম ডোমেইন নাই, বা আমাদের এখানে কাস্টম ডোমেইন আছে এবং সেই কাস্টম ডোমেইনের নাম হইতেছে shop.jomjom.com, এরকম একটা কাস্টম ডোমেইন এখানে ব্যবহার করলাম। ব্যবহার করার ফলে এখন দেখেন ব্রাউজার কন্টেইনারে আমাদের ডাটা আছে, তাই না? ব্রাউজার কন্টেইনারে আমাদের ফার্স্ট পার্টি ডাটাগুলো আছে না? এই ডাটাগুলো আমাদের কনফিগার করে মূলত এই জায়গাটার মধ্যে পাঠানো লাগবে, বুঝছেন? কিভাবে পাঠাই চলেন দেখি। পাঠানোর জন্য আমাদেরকে এখান থেকে নিউ থেকে আমাদের, এখন দেখেন এই জায়গাটার মধ্যে আসলে নতুনদের জন্য এই জিনিসগুলো এতটা জটিল। এখন আমরা ব্রাউজার থেকে সার্ভার কন্টেইনারের ডাটাটা পাঠাবো, সেটা আবার জে4 এর থ্রুতে পাঠানো লাগে। এই দেখেন জে4 এর যে এখানে টেমপ্লেটগুলো আছে না, এই গুগল টেমপ্লেট বা গুগল ট্যাগ, এই জিনিসটা ব্যবহার করা লাগে। এখন মানে এটা করার কিছু নাই, কারণ এটা ফেসবুকে নিয়ম করে রাখছে। ফেসবুকই বলতেছে তুমি যদি ক্লাউডে ডাটা পাঠাইতে চাও তাহলে জে4 এর থ্রুতে পাঠানো লাগবে, বুঝছেন কি বলছি? তো যেহেতু ফেসবুক বলে আছে, আমাদের এখানে এই জায়গাটা আমাদের কিছুই করার নাই। তো আমরা এখানে করি কি, জে4 এর আবার একটা ফরম্যাট আছে। এই যে দেখেন ট্যাগ আইডি যেটা দেখতেছেন না, ট্যাগ আইডি হইতেছে এটার একটা ফরম্যাট হইলো, প্রথমে জি লেখা লাগে বড় হাতের, তারপর একটা মাইনাস দিয়া 10টা সংখ্যা লেখা লাগে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা এই জায়গায় লেখা লাগে, বুঝতে পারছেন? লেখার পরে এই তা আমরা এখানে একটা 10টা সংখ্যা দিলাম। 10টা সংখ্যা দেওয়ার পরে এই যে, হ্যাঁ হ্যাঁ, জি এর পরে জি মাইনাস দিয়ে তারপর 10টা সংখ্যা দিবেন। এই সংখ্যাটা কিন্তু আসলে কোনো কিছু মিন করে না, বুঝছেন? জাস্ট মানে এটা হইতেছে একটা সিস্টেম আর কি, একটা ফর্মালিটি মেইনটেইন। কারণ ওদের কাছে ডাটাটা ওদের সিস্টেমের মাধ্যমে ডাটা পাঠাইতেছে, তো ওরাই বলতেছে যদি তুমি আমাদের সিস্টেমটা ব্যবহার করো তাহলে তোমার এরকম একটা কোড ব্যবহার করা লাগবে, বাস এই জন্য আমরা একটা কোড ব্যবহার করি, নাথিং এলস, অন্য কোনো কিছুই না। এই কোড ব্যবহার করা লাগে এবং এইখান থেকে আমাদের কনফিগার করে দেওয়া লাগে যে ডাটাটা কিভাবে যাবে। এখানে আমরা বলি সেন্ড ইউআরএল, প্রথমে লিখি যে সেন্ড পেজ ভিউ, এটা দেই এবং এটাকে ট্রু করে দেই এবং আরেকটা প্যারামিটার নেই এবং এখান থেকে বলি সেন্ড সার্ভার কন্টেইনার ইউআরএল। আচ্ছা, এটা সেন্ড না। তারপর এখান থেকে আমাদের step.io যে আপনার সার্ভারটা আছে, সেই সার্ভারটা এই জায়গায় দিয়ে দিই, এখান থেকে এই জিনিসটা দিয়ে দিই। না করলে হবে, হবে এই জিনিসটা না করলেও হবে, আমি এটা দেখছি না করলেও হয়, কিন্তু সবাই দেখলাম এভাবে করে, সবাই করে, এই জন্য করা আর কি। হ্যাঁ, সেন্ড পেজ ভিউ এটা তো মনে করেন ডিফল্ট ভাবে যায়। ডিফল্ট ভাবে আপনি কোনো জায়গায় ডাটা পাঠাতে গেলে থার্ড পার্টিতে, তখন মানে পেজ ভিউটা অটোমেটিকলি যায়, এটা কনফিগার করাই থাকে। সার্ভার কন্টেইনার ছাড়া অন্য কোনো কিছু লিখলে এখানে অবশ্যই যাবে। হ্যাঁ যাবে, যাবে না কেন? মানে এইটা তো হইতেছে আপনার ভেরিয়েবল, তাই না? মনে করেন আপনি যখন একজনের নাম সেভ করেন, মনে করেন আপনার নাম আলামিন, আমি মনে করেন যে আপনি আমার বন্ধু মানুষ, আমি আলামিন না লিখে মনে করেন লিখে রাখলাম বটকু, কথার কথা। আপনার নাম্বারটা যদি সেম থাকে, অর্থাৎ আপনার ইউআরএলটা যদি সেম থাকে, তা আমি বটকুতে কল দেই, আলামিনে কল দেই, চিকনে কল দেই, যেটাতেই কল দেই, কল কিন্তু আপনার কাছেই যাবে, কারণ আমার ইউআরএলটা ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল হইতেছে প্লেস হোল্ডারের মতো, বুঝছেন? এখানে আপনি এখানে কি নাম দেন ডাজেন্ট ম্যাটার, বাকি এগুলোর মানে ফরম্যাটগুলো জাস্ট ফলো করা লাগে আর কি। ঠিক আছে, এক একটা প্ল্যাটফর্মে আপনার এক একটা নিয়ম আছে, তো এগুলো জাস্ট ফলো করা লাগে, অন্য কোনো কিছুই না। কিন্তু এই জিনিসটার মধ্যে যদি আপনি চিন্তা করলেন যে একটা ও বাদ দিয়ে দিই, কাটা যাবে না, বুঝতে পারছেন? আপনার ফোন নাম্বারের মধ্যে একটা ফোন নাম্বার, একটা সংখ্যা যদি ভুল করি আপনার নাম্বারে কল যাবে, যাবে না। কিন্তু কিন্তু আপনার নাম্বারটা যখন আমি সেভ করতেছি মোবাইলের মধ্যে, তখন আপনার নাম আমি যাই সেভ করি, ঠিক আছে, আপনার নাম্বারটা যদি ঠিক থাকে তখন কল দিলে কিন্তু ঠিকই কল যাবে। এখানে সিস্টেমটা হইতেছে এরকম, বুঝতে পারছেন? এখানে আপনার ওইটাই দেওয়া লাগে, ওইটা চেঞ্জ করা যায় না, ঠিক আছে? কিন্তু তার বলে পণ্ডিতি কইরা আপনার এই জায়গাটার মধ্যে পরিবর্তন কেউ কইরেন না, করার দরকার নাই। এখানে যেহেতু এটা যেভাবে এটা দেখেন ডিফল্ট ভাবে কিন্তু তৈরি করা আছে, আমরা যখন সার্ভার লিখি তখন এটা চলে আসে না, ডিফল্ট ভাবে যেহেতু তৈরি করা আছে, যেহেতু এটা তৈরি করা আছে, বাস এটাই দিয়ে দিলাম এই জায়গায়। ট্রান্সপোর্ট ইউআরএল দেওয়ার জন্য এই জায়গায় লেখা,
ও আচ্ছা, তাহলে আমি ওই ডকুমেন্টটা দেখি নাই, ওই ডকুমেন্টেশনটা দেখি নাই। ঠিক আছে, মার্কেটে যারা কাজ করতেছে সবাই এইভাবে কাজ করে, আমরা এইভাবেই দিই, সমস্যা কি? হুম, প্যারামিটার নেমটা ওইটা দেওয়ার জন্য বলছে আর কি। যাই হোক, এটা আমি তো কখনো দেখিনি। ঠিক আছে, বাকি আপনি এখানে যাই দেন, না এটা লজিক্যাল আর কি, আপনি এখানে যাই নাম দেন যাবে। আপনি ট্রান্সপোর্ট না দেখে যদি আপনার নিজের নামও দেন তাও কিন্তু যাবে, এটা মানে কোনো সমস্যাই হবে না এই জায়গায়। এটা তো জাস্ট একটা সিম্বল। সিম্বল হইতেছে ভাই আমি এই অ্যাড্রেসে, মানে আমি কিছু একটা পাঠাইতেছি, তো মানে আমি কোন জায়গায় একটা খাম পাঠাইলাম আর কি, খামের ভিতরে আমার চিঠিটা যদি ঠিক থাকে, বুঝতে পারছেন? উপরে মনে করেন যে আমি যাই লিখে দিই না, উপরের নামটা ঠিক থাকা লাগবে, উপরের নামটা হইতেছে আপনার আসল অ্যাড্রেসটা আর কি। ঠিক আছে, আপনি ভিতরে যাই পাঠান, বিষয়টা হইতেছে এরকম আর কি। এখানে ইউআরএল যদি ঠিক থাকে আপনি এখানে যাই পাঠান, কোনো সমস্যা নাই। বাকি প্রত্যেকে এইভাবেই দিবেন, প্রথমে দিবেন সেন্ড পেজ ভিউ, তারপর ট্রু করে দিবেন, তারপর সার্ভার কন্টেনার ইউআরএল, তারপর এই জিনিসটা দিবেন। এই জিনিসটা দেওয়ার পরে এখানে আপনি, যেহেতু এটা পেজ ভিউ তাই না, অল দ্য পেজের মধ্যে দিলাম, এবং এখানের মধ্যে একটা নাম দিয়ে দিই এফবি সার্ভার সাইড পেজ ভিউ। হ্যাঁ, আগের সিস্টেম এসব আছে আগে, যে পাবলিক গুগল দেখায় না একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক তো এই জিনিসটাই জটিল যে আমি সার্ভার কন্টেইনারে ডাটা পাঠাইতেছি, জেফের থ্রুতে কেন পাঠানি লাগবো? আমার এই জিনিসটা বুঝতে প্রথমে এত সময় লাগছে এবং খুব জটিল মনে হয়েছে। জটিল না একটা জিনিস, মানে আমি আমি ব্রাউজার থেকে সার্ভারে ডাটা পাঠাইতেছি, তো এটা জেফের ইয়াতে পাঠানি লাগবে কেন? অন্য কোনো ফরম্যাট নাই? অন্য কোনো ফরম্যাটে পাঠাইলেই তো হইতো। ফেসবুক কোনো টেমপ্লেট তৈরি করতো, সেই টেমপ্লেটে পাঠাইতাম। আচ্ছা, এটা অলরেডি আছে এই জায়গায়, পেওনে কাজ করে দিছে, হ্যাঁ। বাকি বুঝতে পারলে সহজ, বুঝছেন জিনিসগুলো? শুনেন, আপনারা নতুন এই জিনিসগুলো দেখতেছেন, তো এই জিনিসগুলো একটু জটিল মনে হইতে পারে, বাকি যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে দেখবেন যে বিষয়টা মজা আছে কিন্তু। ঠিক আছে, কারণ এখানে, হ্যাঁ, ওভারলোড হইতেছে এখন। আচ্ছা আচ্ছা,